আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ক্যানবেরা স্কুল অ্যান্ড কলেজ। দীর্ঘ সময় তোমাদের সাথে করোনার কারণে কোনোভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে বা আমরা কোনোভাবে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই বা ক্লাসও নিতে পারি নাই। যাই হোক, এখন যোগাযোগের একটা মাধ্যম হয়েছে যে অনলাইনে ক্লাস নেওয়ার। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। আমরা আজকে হিসাব বিজ্ঞানের যে পাঠটি আলোচনা করব সেটা হলো হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রকৃত অর্থে হিসাব বিজ্ঞানটা কি, বা এটার পরিধি কতটুকু, বা এটা নিয়ে আমরা কি আলোচনা করতে পারি, এটার ভবিষ্যৎ কি, এটার উৎপত্তি কোথা থেকে, বা এটার ব্যবহারকারী কারা, সে সম্পর্কে আমরা একটি প্রাথমিক আলোচনা করব। তারপরে আমরা হিসাব বিজ্ঞান ভালোভাবে শিখব এবং জানব, সমস্যাগুলোর সমাধান করব এবং ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা অধ্যায় আলোচনা করব। ও ততক্ষণ পর্যন্ত তোমরা আশা করি কিছু চিত্রের কলাকৌশল কি বা চিত্র থেকে আমরা কি কি ধারণা পাই এখানে দেওয়া আছে। নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করি, আমরা একটা একটা চিত্র আনবো, তারপর বিশ্লেষণ করব। প্রথম দেখা গেলো একটা লোক খুবই চিন্তিত, সে আসলে কি চাচ্ছে বা কি ভাবছে বা ভবিষ্যৎ কি করবে, সে কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না, খুবই চিন্তিত। দেখা যাক সে কি বলে। সে খুবই চিন্তিত, সে জীবনে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছেন না, জীবনের সফলতার সিঁড়ি খুঁজে পাচ্ছেন না। আসলে লোকটা অনেক হতাশ, যেভাবে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এখানে অনেক চিন্তিত, সে কি করবে। দেখা যাক, আমরা আস্তে আস্তে আমাদের পাঠের দিকে এগোচ্ছি। পরবর্তী ছবিতে কি দেখা যায়, এবার দেখা গেল যে একটা সফলতার সিঁড়ি, একটা সফলতার সিঁড়ি এখানে দেখা যাচ্ছে। সফলতার সিঁড়িতে যেটা দেখা যাচ্ছে যে অনেকগুলো সিঁড়ি আছে, সে প্রথম ধাপে পা রাখলো, সে চূড়ান্ত ধাপ পর্যন্ত যেতে পারবে কিনা, তার ব্যবসাটা শুরু করতে পারবে কিনা, সেটা অনেক চিন্তিত। আসলে যদি একটা লোক ভালো বা উচ্চশিক্ষিত হয়, দেখবা শিক্ষিত লোকের বা হয়তো তাদের মূলধন সংকট থাকে, অনেক আর্থিক সংকট থাকে, মেধা ঠিকই থাকে, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না অর্থের অভাবে, কিন্তু তারপরে এগিয়ে যাচ্ছে শিক্ষিত বা যারা জানতেছে। যখন কেউ হিসাব বিজ্ঞানটা খুব ভালো জানবে, একটা প্রতিষ্ঠান যে হিসাব সেকশনটা ভালো থাকে, তখন সে যে কোনো ব্যবসায় এগিয়ে যেতে পারে। দেখা যাক সে কি কি চিন্তা করতেছে, আমরা সেটাও দেখব। দিনটার স্বপ্ন দেখে যাচ্ছে, নিশ্চয়ই একদিন সে সফলতার শীর্ষে পৌঁছবে, কিন্তু কিভাবে সে সফলতার শীর্ষে যাবে সেটাও তার একটা প্রশ্ন রয়ে গেল। দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বা আর কিছু আছে কিনা। দেখা গেলে নিচের ছবিগুলো নিয়ে বিশ্লেষণ করি। এখানেও কিছু ছবি নিয়ে বিশ্লেষণ করার প্রসঙ্গ চলে আসছে। দেখা যায় প্রথম ছবি, এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার। পরিবারও দেখা গেছে, আমরা জানি যে পরিবারের অনেক হিসাব পরিবারও বাজার সদার বিষয়টা থাকে, বা কিভাবে সে বাজার সদা করবে, বা কত টাকা আসবে, একটা পরিবারের আয় কত, ব্যয় কত, সেটাও অনেক বিশ্লেষণের বিষয় থাকে। তো সেখানে হিসাবটা রয়ে গেছে। দ্বিতীয় থাকে যে তো একটা টং দোকানদার, সামান্য একটা ব্যবসা, হ্যাঁ ছোট একটা ব্যবসা, কিন্তু তারও একটা ফ্যামিলি আছে, এই টং দোকান থেকে ইনকাম, সে অনেক টাকা ইনকাম করে বা অনেকে অনেক কিছু করতে পারতেছে। হ্যাঁ, তো দেখা গেছে এই টং দোকানদারেরও সেখানে একটা হিসাব আছে, দৈনিক তার কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় হবে, আজকের ইনকাম কত, তার লাভ কত, বা কালকে আবার ব্যবসাটা কীভাবে শুরু করে, তার মধ্যে একটা পরিকল্পনা রয়ে গেছে, সেখানে হিসাব বিদ্যমান। তারপরের প্রশ্ন হলো, দেখা গেছে এখানে কয়েকজন লোক সম্মিলিত আকারে কিছু করছে, মনে হয় যে একটা অংশীদারি ব্যবসার একটা চিত্র, বা এরা কয়েকজন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে বা করছে, সেখানেও এদের মধ্যে একটা নিজস্ব একটা হিসাব রয়ে গেছে এবং প্রতিষ্ঠানের একটা হিসাব রয়ে গেছে। হিসাব ছাড়া কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী দেখা গেছে একটা সমবায় সংগঠনের চিত্র। এখানে নিম্ন আয়ের, যেমন রিক্সা ড্রাইভার, বাস ড্রাইভার, হেল্পার, এরা দেখা গেছে এদের ইনকাম অনেক কম, কিন্তু তারপরে এদের ভবিষ্যতে চিন্তা করে ওরাও একটা সংগঠন তৈরি করে, সেটা নাম বলে সমবায় সংগঠন। সেখানেও তারা দেখা গেছে যে সমবায় সংগঠনে প্রতি মাসে কত টাকা করে চাঁদা রাখবে, বা কত টাকা চাঁদা রাখলে তারা নির্দিষ্ট সময়ান্তে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা একটা টাকা পাবে, সেটাও একটা হিসাবের মধ্যে তারা আবদ্ধ আছে। আমি যা দেখলাম, হিসাব বিজ্ঞান ছাড়া কোনো
ক্ষেত্রই নেই। দেখা যাক পরের প্রশ্ন। এখানে দেখা গেছে একটা পাবলিক কোম্পানি, একটা বড় ধরনের সংগঠন, এরা একটা বোর্ড মিটিংয়ে বসছে। এই কোম্পানির পরিসর অনেক বেশি, এদের মূলধনও বেশি, এদের আয়তন বেশি, এদের কর্মী বেশি, এবং সবগুলোই বেশি বেশি। তো যাই হোক, এদের মধ্যে একটা হিসাব ছাড়া এরা কখনোই এই একটা প্রতিষ্ঠান সফলতা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব না। এখনো হিসাব বিজ্ঞানটা বিদ্যমান। যাক, দেখা যাক আমরা এই চিত্রগুলি নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করলাম। এই চিত্র থেকে বোঝা যায় যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি অনেক বেশি। সফল হওয়ার প্রথম পদক্ষেপ মানে কি? সফল হওয়ার পদক্ষেপ হলো যে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললো, হয়তো তার মাথায় চলে এসেছে যে তার হিসাব বিজ্ঞান বা হিসাবের যে কলা কৌশলগুলো তার মধ্যে জানা আছে, একটা প্রতিষ্ঠান কীভাবে দাঁড় করাতে হবে বা কীভাবে চালানো সম্ভব সেখানে। এখানে একটা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সেকশন আছে, তার একটা অ্যাকাউন্ট সেকশন আছে, সেখানে একটা গ্লোবের চিহ্ন আছে, তার মানে একটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস করার একটা পরিকল্পনা তার মধ্যে আছে। সেখানে এরপর তার প্রোডাক্ট মাল কীভাবে ডেলিভারি দেবে, সেখানে তার একটা গাড়ি আছে, ডেলিভারি ভ্যান আছে, এবং দেখা গেছে ঝুড়ি আছে, বা একটা ব্যবসার ছোটোখাটো একটা কাঠামো দাঁড় করানো আছে। বা আস্তে আস্তে সে এই কাঠামো যখন সফলভাবে হিসাব সংরক্ষণ করে একটা নির্দিষ্ট সময় আয় ব্যয়ের হিসাব বা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবে বা সঠিকভাবে হিসাব সংগ্রহ করতে পারবে, তখন তার সফলতা নিশ্চয়ই আসবে। তাহলে আজকের আলোচনা হলো, এই আলোচনায় আমরা যা জানবো, আমরা জেনে নিই কি কি বিষয়গুলো এখানে উপস্থাপন বা প্রেজেন্টেশন করা হয়েছে। দেখি, প্রথমে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করাকে হিসাব বিজ্ঞান বলে। লেনদেন লিপিবদ্ধকরণে হিসাব রক্ষণ ও লেনদেন প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ তথ্য সরবরাহকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান হলো যে একটা নির্দিষ্ট সময় একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রদান করে এবং একটা প্রতিষ্ঠানের সম্পত্তি দায়ের উদ্ধৃতি প্রকাশ করে। এটা সবার কাছে অনেক গ্রহণীয় একটা বিষয়। হিসাব বিজ্ঞান যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান সঠিক কোনো পথ বা চলার বা ভবিষ্যতের কোনো ধারণা সুনিশ্চিতভাবে দিতে পারে না। দেখা যাক পরের বিষয়। 2 নম্বর কোশ্চেন হলো, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা? আমরা দেখি হিসাব বিজ্ঞানের মূল ব্যবহারকারী কারা। এখানে দেখা গেছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী আমরা দুইটি শ্রেণীতে দেখতে পাচ্ছি। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হলো বাহ্যিক ব্যবহারকারী। আর অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে কারা কারা রয়েছেন? মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মচারী বৃন্দ এবং অভ্যন্তরীণ নিরীক্ষক। এরা যখন চাইবে তখনই যাতে একটা প্রতিষ্ঠান মুভমেন্ট কোন দিকে আছে, যেটা ভালোর দিকে আছে না খারাপের দিকে আছে, সেই বিষয়টা যাতে সহজে জানতে পারে, ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো একটি হিসাব বিজ্ঞান সঠিকভাবে সুনির্দিষ্টভাবে সংরক্ষণ করে, তাহলে তারা ফলাফলটা খুব তাড়াতাড়ি জানতে পারে এবং সহজেই বুঝতে পারে একটা প্রতিষ্ঠানের মুভমেন্ট কি। দ্বিতীয়ত, বাহ্যিক হিসাব রক্ষণকারী কারা এবং তারা কেন হিসাব রক্ষণটাকে গুরুত্ব দেয় আমরা জেনে নিব। এক, ভবিষ্যৎ বিনিয়োগকারী, কারণ প্রতিষ্ঠানের ভালো কি মন্দ সেটা যাচাই করে তারপরে একজন বিনিয়োগকারী একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। 2 নম্বর হলো ঋণ প্রদানকারী কর্তৃপক্ষ, মানে ঋণ দিবে কিনা, এই প্রতিষ্ঠান সচ্ছল কিনা না অসচ্ছল, ঋণ দিয়ে তারা টিকবে কিনা, সেই জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানরা হিসাব রক্ষণটা ভালোভাবে দেখাশোনা করে। তারপর হচ্ছে পাওনাদাররাও জেনে নেয়। ভোক্তা, যেমন যে প্রতিষ্ঠান সুনাম বেশি বাজারে, সুনাম বেশি তাদের পণ্য বাজারে খুব ভালো চলে, কিন্তু দেখা গেছে একটা যে প্রতিষ্ঠানের পণ্য ভালো চলে না বা প্রতিষ্ঠানের সুনাম নেই, সেটা ভালো চলে না। এবং দেখা গেছে হিসাব বিজ্ঞানের বিষয়টাও একজন ভোক্তার কাছে যথেষ্ট গুরুত্ব রয়েছে। সরকার তো এটা ভালোভাবে রাখবে, কারণ এখানে ট্যাক্সের একটা ব্যাপার আছে। সরকার প্রতিটা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করে। তারপর আছে গবেষক, বণিক সমিতি, জনগণ, আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, অর্থনৈতিক পরিকল্পনাকারী। এরা সবাই হিসাব বিজ্ঞানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এরপর 3 নম্বর প্রশ্ন কি?
হিসাব বিজ্ঞান কেন জানতে হবে? পরের প্রশ্ন, সেটা আমরা দেখে নেই। হিসাব বিজ্ঞান একটি ব্যবহারিক বিজ্ঞান। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্নভাবে উপকৃত হয়, বহুবিধ সুবিধা ভোগ করে থাকে। নিম্ন হিসাব বিজ্ঞানের সুবিধাসমূহ আলোচনা করা হলো। কোনো নির্দিষ্ট সময় পরে ব্যবসায়ী হিসাব বিজ্ঞানের মাধ্যমে তার কারবারের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করে এবং ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করতে পারে। কারবারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে মামলা করতে পারে। এই মামলা একমাত্র সুষ্ঠুভাবে রক্ষিত হিসাবের খাতাপত্র বা বিচারকের নিকট প্রমাণস্বরূপ উপস্থাপন বা দাখিল করা যায়। কোনো নির্দিষ্ট সময় বা যে কোনো সময় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে ব্যবসা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন প্রতিবেদন বা আর্থিক অবস্থা জানা যায়। মোট মূলধন, মোট দেনা, মোট পাওনা, মোট সম্পত্তি, মোট নগদ টাকার পরিমাণ ইত্যাদি জানা যায়। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ সম্পূর্ণ স্থায়ী এবং দলিল হিসেবে বইতে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়। এতে করে ভবিষ্যৎ স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রয়োজনে হিসাবের বই দেখে লেনদেন সংক্রান্ত পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য জানা যায়। বাজেটীয় নিয়ন্ত্রণ, মান বা হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করতে হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে থাকে। কারবার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি বিক্রয় প্রশ্ন উঠলে সঠিকভাবে রাখা হিসাব বইয়ের ভিত্তিতে উপযুক্ত বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। যথা নিয়মে হিসাব রাখলে এবং রেয়া মিল তৈরির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় এবং বিভিন্ন রকম জাল এবং জুয়াচুরি উদ্ঘাটন করা যায় বা প্রতিরোধও করা যায়। জেনে নিলাম আমরা হিসাব বিজ্ঞানের উপকারিতা বা সুবিধা। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কিভাবে। আসলে হিসাব বিজ্ঞানটা কিভাবে আসছে বা কোথা থেকে আসছে, কখন আসছে বা কারা এর প্রচলন ঘটিয়েছে আমরা সেটাও জানবো। হিসাব বিজ্ঞান কখন থেকে ব্যবহার হচ্ছে বা এর সূচনা লগ্ন কি ছিল সেটা আমরা দেখব। এখানে হিসাব বিজ্ঞানের উন্মেষকাল হলো আদিম যুগ থেকে 1494 সাল পর্যন্ত। এই পর্যন্ত মানুষ যখন পশু পাখি বনের ফলমূল খেয়ে জীবনযাপন করতে, তখন তারা পাথরের বিভিন্ন দাগ বা চিহ্ন দিয়ে পশু পাখির শিকারের সংখ্যা হিসাব রাখত। আসলে অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানটার উৎপত্তি তোমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা লাইন আছে এরকম যে 1494 সালে লুকা ফেসিলিও সুমা দি এরিথমেটিকা এবং জিওমেট্রিয়া প্রফেশনালিটা নামক একটি গ্রন্থ আবিষ্কারের মাধ্যমে হিসাব বিজ্ঞানের সূচনা করে। সেখানে হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতি আছে সেটা ওই বইয়ের মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে। সেখানে এই একটি প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকে সেটাও সেখানে ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর সেখানে প্রাচীনকাল থেকে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞানটা ব্যবহার হয়ে আসছে, তবে সেটা হয়তো ওইভাবে সংরক্ষণ করা হয় নাই। বিভিন্ন পাথরে দাগ কেটে বা গাছের মধ্যে দাগ কেটে বা বিভিন্ন কড়ি পাথর দিয়ে হিসাব রাখতো বা গণনার কাজটা তখন থেকে শুরু হয়েছিল। দেখা যাক পরবর্তী অংশগুলো। একটা পর্যায়ে শুরু হলো বিনিময় প্রথা। বিনিময় হতো বার্টার সিস্টেম বা একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য গ্রহণ করা, বা একটা দ্রব্য যদি কারো দেখা গেছে একটা গরু আছে বা কেউ মন চাইছে যে সে ছাগল নিবে, তখন সে চিন্তা করলো যে একটা গরুর বিনিময়ে 3টা ছাগল পাওয়া যায়, তখন সে একটা গরু দিয়ে বিনিময় করে 3টা ছাগল গ্রহণ করলো। এটা হলো বিনিময় হলো, মানে পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণ করাই হলো বিনিময় প্রথা। তারপরে আস্তে আস্তে মুদ্রার প্রচলন হলো। দেখা যায় বিনিময় প্রথার কারণে শুরু হলো মুদ্রার প্রথা। মুদ্রার মাধ্যমে তারা তাদের লেনদেন সম্পন্ন করতো। তখন আস্তে আস্তে মুদ্রার প্রচলন ঘটলো। প্রাক বিশ্লেষণকাল বলা হয় 1494 সাল থেকে 1799 সাল পর্যন্তকে, মানে প্রাক বিশ্লেষণকাল বলা হয় 1494 সাল থেকে 1799 সাল পর্যন্ত সময়কে। এই সময় শিল্প, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়। এ সময় আবিষ্কার হয় আধুনিক হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র দুতরফা দাখিলা পদ্ধতি। মানে একটি লেনদেনে দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ কখনো লেনদেন হতে পারে না, দুইটা পক্ষ থাকবে। একটা আমরা জানি একটা ডেবিট, একটা ক্রেডিট, অথবা একটা দাতা, একটা গ্রহীতা, একটা আদান আর একটা প্রদান। বিশ্লেষণকাল বলা হয় মূলত 1800 সাল
থেকে 1950 সাল পর্যন্ত সময়কে। এই সময় শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব হয়েছিল 1850 সালের দিকে অবশ্যই। দেখে এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 1800 সাল থেকে 1950 সাল, এর মাঝখানেই শিল্প বিপ্লব হয়েছিল। প্রতিষ্ঠিত হয় যৌথ মূলধনী কারবার, এবং এর মাঝেই প্রতিষ্ঠিত যৌথ মূলধনী কারবার, মানে এর মাঝে প্রতিষ্ঠিত হয় যৌথ মূলধনী কারবার। এই সময় আমেরিকা প্রতিষ্ঠিত হয় হিসাব বিজ্ঞান সংস্থা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, AAA নামে পরিচিত। আর্থিক হিসাব বিজ্ঞানের পাশাপাশি এই যুগে হিসাব বিজ্ঞানের নানা শাখা বা নিরীক্ষাশাস্ত্র, আয়কর আইন, কোম্পানি আইন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং সরকারি হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠাও পায়। আসলে হিসাব বিজ্ঞানটা অনেক আগ থেকে প্রচলিত হয়ে আসছে, হয়তো আমরা সেটা গ্রন্থগতভাবে বা কোথাও খাতাপত্রের মধ্যে লিপিবদ্ধ করি নাই, তখন মানুষ লেখাপড়া জানতো না। ফিরে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞান কি কাজ করে? আসলে হিসাব বিজ্ঞানটা কাজটা কি, হিসাব বিজ্ঞানটা কি কাজ করে, আমরা সেটাও জেনে নিব। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন কাজ বিভিন্ন কর্মীর মাধ্যমে ভাগ করে দেয়। বিভিন্ন কাজ বিভিন্ন কর্মীর মাধ্যমে ভাগ করে দেয়। কিভাবে দেয়? পরবর্তীতে এই কাজ সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা তা যাচাই করে, ফলে কর্মীদের জবাবদিহিতা আনা যায়। অন্যদিকে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন সহজ হয়। একটা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করবে বা ব্যয় করবে, উৎপাদন কতটুকু আছে, সবগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারবো। হিসাব বিজ্ঞান সকল পর্যায়ে দুর্নীতি, জাল জুয়াশ্রী উদ্ঘাটনে সহায়তা করে। ফলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার জন্য সংশ্লিষ্ট বিভাগকে জবাবদিহি তার আওতায় আনা সহজ হয়। অন্যদিকে জবাবদিহিতা থাকায় যদি কারো অসৎ উদ্দেশ্য থাকেও তাকে এখনো কাজ থেকে বিরত রাখা নৈতিক চাপ সৃষ্টি করে, বিরত রাখা যায়, নৈতিক চাপ সৃষ্টি করে। ফলে নৈতিক চরিত্র গঠনে হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি মনে করি। এখন পরবর্তী ধাপে কি আছে দেখি। হিসাব আমরা যা শিখবো তার একটা প্রাথমিক ধারণা দিয়ে নিচ্ছি। প্রথম, হিসাব বিজ্ঞান জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে হিসাব কি বা হিসাব কত প্রকার, সেটা আমরা দেখব। দেখো, হিসাব 5 প্রকার বলা আছে। হিসাব কি? হিসাব হলো 5 প্রকার। 5 প্রকার কি কি আমরা জেনে নেই। হিসাবের একটা চিত্র চলে আসছে। 1 নাম্বার হলো সম্পদ, 1 নাম্বার হলো সম্পদ, 2 নাম্বার হলো ব্যয়, 3 নাম্বার আয়, 4 নাম্বার দায়, 5 নাম্বার মালিকানা সত্য। এই যে হিসাবের 5 প্রকার, এই হিসাবের 5 প্রকার দিয়ে আমরা সকল রকমের বা অনেক অঙ্ক করা যাবে। এগুলো আমরা ভালোভাবে চিহ্নিত করে নিই, আগে জেনে নেই হিসাব বিজ্ঞানের 5 প্রকারটা আসলে কি। দেখি কিভাবে আমরা এটা মূল্যায়ন করতে পারি। দেখা যাক। এখানে আমরা লিখছি একটা আনুমানিক ধরে নিল, আমরা মনে করি ডেবিট সমান এটা প্লাস, মানে ডেবিটকে ধরি প্লাস সমান বাড়ে, মানে প্লাস মানে কি বাড়ে, এডিশন বাড়ে। আর ক্রেডিট সমান মাইনাস মানে কমে, মানে ক্রেডিট হলে কমবে আর ডেবিট হলে বাড়বে, ক্রেডিট হলে কমবে, ডেবিট হলে বাড়বে। এটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি দেখি। এখানে দেখা গেছে প্লাস মাইনাসের একটা চিত্র চলে আসছে। আসলে এই চিত্র মানে কি আমরা একটু বুঝি। এই চিত্র মানে কি বোঝানো হচ্ছে এখানে? এই চিত্র তো বোঝানো হচ্ছে প্লাস মানে ডেবিট, আর এখানে প্লাস মানে যদি ডেবিট জানি তাহলে ডেবিটকে ডেবিট করলে বাড়ে, মানে প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাসে প্লাস হলে বাড়ে। হ্যাঁ, ডেবিটকে ডেবিট করলে বাড়ে, ডেবিটকে ডেবিট করলে বাড়ে, কথাটা বলা যায়। আমরা মনে রাখার জন্য একটা কিওয়ার্ড ইউজ করলাম। প্লাস মানে ডেবিটকে ক্রেডিট করলে কমে, মানে কি মাইনাস মানে কমা, মানে আবার মাইনাস মানে ক্রেডিট, ডেবিটকে ক্রেডিট করলে কমে। আমরা কি মনে রাখতে পারি? এটা এটা একটা বীজগণিতিক একটা সূত্র, ফর্মুলা। এটা আমরা ক্লাস 6 থেকে জানি। হ্যাঁ, যখন অ্যালজেব্রা শুরু হয় তখন থেকে আমরা এই সূত্রটা সর্বপ্রথম স্যাররা এই সূত্রটাই শিখা যায়। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। আমরা এটা হিসাব বিজ্ঞানে অ্যাপ্লাই করলাম। যাই হোক, যে মাইনাসে প্লাসে মাইনাস মানে ক্রেডিটকে ডেবিট করলে কমে, ক্রেডিটকে ডেবিট করলে কমে, আর ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে, ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। তার মানে ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। এখানে এই যে ডেবিটকে ডেবিট করলে বাড়ে, ক্রেডিটকে ক্রেডিট করলে কমে, এটা আবার বলা আছে ক্রেডিটকে ক্রেডিট করলে ডেবিট করলে কমে, ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। যাই হোক, আমরা এখন ডেবিট ক্রেডিট চিনবো। এখন আমরা ডেবিট ক্রেডিট চিনবো। দেখা যাক কি। প্রথম দেখো, সম্পদের পাশে একটা লাল চিহ্নের মধ্যে সাদা লেখা আছে যে ডেবিট। এবার দেখো
ব্যয়কেও ডেবিট বলে। ব্যয় হলো ডেবিট, সম্পদ ডেবিট। আমরা চিনবো সম্পদ সবসময় ডেবিট। সম্পদ কোন পক্ষ? ডেবিট। ব্যয় ডেবিট। সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট। আয়, আয় ক্রেডিট। দেখো আয় ক্রেডিট। আর দায়, দায় ক্রেডিট। মালিকানা সত্ত্ব ক্রেডিট। অর্থাৎ ডেবিটকে ডেবিট করলে বাড়ে, ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। ডেবিটকে ডেবিট করলে বাড়ে, আর ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। এখন তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো যে এখানে সম্পদের স লাল এবং ব্যয়ের ব লাল, আয়ের আ লাল, দায়ের দ লাল, মালিকানা সত্ত্বের ম লাল। এটা কেন? আমরা দেখো তো লালগুলো একটু পরে দেখি উপর থেকে। সব আদম, সব আদম মানে আমরা সব আদম, মানে সব আদম, হিসাব বিজ্ঞান সব আদম, ব্যাপারটা এরকম? আসলে এরকম না। আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করলাম যে কত সহজে আমরা হিসাব বিজ্ঞান 5 প্রকার মনে রাখা যায়। আর এই 5 প্রকার দিয়ে আমরা 90 ভাগ অ্যাকাউন্টিং কমপ্লিট করা যাবে এবং ক্লিয়ার করা যাবে, যেটাতে সলিউশন করা যাবে যদি আমরা সঠিকভাবে সম্পদ চিনি, দায় চিনি, আয় চিনি, ব্যয় চিনি, মালিকানা সত্ত্ব চিনি। এগুলো চিনলেই আমরা ভালোভাবে জানবো। তাহলে সংক্ষিপ্ত আকারে বা সহজে কিওয়ার্ডে কি বলতে পারি? সব আদম। সব হলো ডেবিট, আদম হলো ক্রেডিট। এটা কিভাবে দেখা যায়? আমরা দেখো এখানে লেখা আছে সব আদম। সবের মধ্যে কি আছে? সব ডেবিট আর আদম হলো ক্রেডিট। সব ডেবিট, আদম ক্রেডিট। এটা যদি আমরা এলোমেলো করি তাহলে আমরা হিসাব বিজ্ঞানে কোনো ফর্মুলাই বুঝবো না বা কোনো জায়গায় বুঝবো না। কিন্তু এই সামান্য একটু জায়গা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। চলে যাব আমরা পরবর্তী ধাপে। সব আদমকে এখানে বিশ্লেষণ করা আছে। যেমন সব আদম দিয়ে সহজ হিসেবে যা যা আমরা করতে পারবো, আমরা কি কি করতে পারবো সব আদম দিয়ে দেখা যাক। একটা একটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা যা সহজে করতে পারবো। যে এই শুধু সব আদম মনে রাখলে হবে, সব ডেবিট, আদম ক্রেডিট, এটা মনে রাখলে হবে। যেমন এই হিসাব সমীকরণ, হিসাব সমীকরণও এই সব আদম দিয়ে করা যাবে। আমরা কিভাবে করব সেটা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে দেখানো হবে। দ্বিতীয়তে কি করা যাবে? জাবেদা। জাবেদা আমরা ডেবিট কিনে করতে পারবো। যেমন সব ডেবিট, আদম ক্রেডিট কীভাবে করবো সেটা আমরা দেখাবো। খতিয়ান, খতিয়ানও করা যাবে, কারণ জাবেদা ঠিক থাকলে খতিয়ান ঠিক থাকলে আমরা সবাই জানি। যারা জাবেদা ভালো জানে তারা খতিয়ানও ভালো পারবে ইনশাল্লাহ। এবং নগদান বই, খতিয়ান নগদান বই অনেকটা কাছাকাছি বা অনেকটা সেম। হ্যাঁ, জাবেদা আকারে নগদান বই করা যায়, আবার প্রাপ্তি প্রদান, আদান প্রদান দিয়েও বা আমি কতটুকু পাইলাম কত দিলাম সেটা নিয়েও নগদান বই করা যায়। এবং আমরা এই সব আদম দ্বারাও নগদান বই করা যাবে। রেয়ামিল, এই সব আদম দ্বারা রেয়ামিলটা আমরা ক্লিয়ারভাবে করতে পারবো, কারণ সবের যে আইটেমগুলো আছে, যেমন যত ব্যয় আছে সব ডেবিট, যত সম্পদ আছে সব ডেবিট, আর যত আয় আছে সব ক্রেডিট, যত দায় আছে সব ক্রেডিট, যত মালিকানা সত্ত্বের আইটেমগুলো আছে সেগুলো হবে ক্রেডিট। তবে আমি একটা কথা বলে রাখি যে আমরা জানি যে হিসাব 5 প্রকার দিয়ে তো করা যায়, কিন্তু আরেকটা হিসাব, আমি এটা হিসাব হয়তো ওইরকমভাবে প্রকাশিত না। যেমন একটা বিপরীত হিসাব আছে। হ্যাঁ, প্রত্যেকটা হিসাবের একটা বিপরীত আছে। যেমন বিপরীত আয়, বিপরীত ব্যয়, মানে যেটা আয়কে কমায়, ব্যয়কে কমায় বা মালিকানা সত্ত্বকে কমায়, এগুলোকে আমরা বিপরীত হিসাব নামে চিনব। যার উল্টা কাজ করে, যেমন বিক্রয়, বিক্রয় ফেরত। তো তাহলে বিক্রয় যদি আয় হয়, বিক্রয় ফেরত কি? এটা কি ব্যয়? না, কখনো না। এটা হলো বিপরীত আয়, মানে আয়টাকে হ্রাস করেছে। এরকমভাবে আমরা অনেক হিসাব বিজ্ঞানে অনেক বিষয়গুলো জানবো। দেখা যাক পরে আছে কি। তারপরে আছে আর্থিক অবস্থার বিবরণী। ওরে বাবা, বিশাল একটা বিষয়। একটা মানে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট বছর শেষে একটা প্রতিষ্ঠানের সম্পদ দায়ের একটা প্রতিবেদন তৈরি করে, একটা প্রতিষ্ঠান কত টাকা আয় করলো, ব্যয় করলো। আর্থিক অবস্থার বিবরণী হলো একটা চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব বলতে একটা প্রতিষ্ঠানের মূল প্রতিবেদন হলো এটা দেখেই মানুষ, বিনিয়োগকারীরা, পাওনাদাররা, দেনাদাররা সব এই প্রতিবেদনের মাধ্যমে বা এই হিসাবের মাধ্যমে জানা যায়। এটা একটা পূর্ণ অংশ, একটা প্রতিষ্ঠানের মূল অংশ, বা এটা দ্বারা প্রতিষ্ঠানের ফলাফল জানা সম্ভব। আর এটা আমরা সব আদম দ্বারা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখানো হবে। যাই হোক, আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, বা আলোচনার অনেকগুলো বিষয় ছিল। সেটা আমরা এখন বিদায় নিব। আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি আবারও উপস্থিত হব তোমাদেরকে অন্য একটা বিষয় বা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। বা আজকে যে বিষয়গুলো তুলে ধরলাম প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খ বা সংক্ষিপ্ত আকারে, যাতে তোমরা সহজ অঙ্কগুলো বাসায় করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সেটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে
আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আলমগীর হোসেন। আল্লাহ হাফেজ।